মুস্কান, যে নৃশংসভাবে নিজের হাতে তার স্বামীকে হত্যা করে, তারপর তার মৃত শরীরটাকে 4 টুকরো করে কেটে একটা ড্রামের ভেতরে সিমেন্ট দিয়ে সিল করে দেয়। তারপর নিজের প্রেমিক সাহিলের সঙ্গে সিমলা মানালি ঘুরতে চলে যায়। অথচ মুস্কান নিজে পছন্দ করে বিয়েটা করেছিল। তাহলে এমন কি ঘটেছিল যা তাকে এত ভয়ঙ্কর পদক্ষেপ নিতে বাধ্য করল? কি ছিল এই হত্যার পেছনের আসল কারণ? সেটা কি তার বৈবাহিক সম্পর্কের অবনতি, নাকি অর্থলোভ, নাকি পুরনো প্রেম আবার ফিরে আসায় সে বিভ্রান্ত হয়ে পড়েছিল? তবে একটা কথা পরিষ্কার, এই ঘটনার সঙ্গে ব্ল্যাক ম্যাজিকের কোনো সম্পর্ক নেই, বা মুস্কান সাহিলকে যে বিয়ে করবার জন্য এসব করেছিল তাও নয়। এই সমস্ত অনুমান সঠিক নয়। তাহলে সত্যিটা কি? নমস্কার বন্ধুরা, আমি শ্রী, আর আপনারা আছেন আমার সঙ্গে আমার গল্পের আসরে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এমন একটা ঘটনার কথা আপনাদের বলবো যা এতটাই রহস্যজনক যে এর ওপর একটা সিনেমা বা ওয়েব সিরিজ সহজেই বানানো যেতেই পারে। সবাই শেষ পর্যন্ত শুনবেন, আর আমার উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকে আমি অনেক অনুপ্রাণিত হই। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেল সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনারা কিন্তু আমার সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করবেন, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে তক্ষুনি নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের গল্প। আজ আমি আপনাদের বলবো বহু আলোচিত 2025 সালের মেরঠের মুস্কান সৌরভ কেস নিয়ে। এই গল্পের শুরু 2016 সালে উত্তরপ্রদেশের মেরঠে। তখন মুস্কানের বয়স ছিল মাত্র 18-19 বছর, আর সৌরভের 20-21 বছর। তাদের দুজনেরই প্রথমবার দেখা হয় মুস্কানের দাদুর বাড়িতে, যেখানে মুস্কানের নিয়মিত যাতায়াত ছিল, আর সেখান থেকে শুরু হয় তাদের প্রেম। কিন্তু সেই প্রেমই যে একদিন রক্তাক্ত এক বিভীষিকায় পরিণত হবে তা কেউ কল্পনাও করতে পারেনি। মুস্কান আর সৌরভের প্রেমের শুরুর দিকের দিনগুলোতে সৌরভ তেমন ভালো আয় করত না, যদিও তার বাবা ছিলেন একজন অবসরপ্রাপ্ত পেট্রোলিয়াম কর্মী। সৌরভের পরিবার ছিল একটি সম্পন্ন পরিবার। তাদের বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না, কোটি কোটি টাকার সম্পত্তি ছিল। সৌরভের পরিবারের বাকি সদস্যরা প্রত্যেকেই ভালো চাকরি করত। অন্যদিকে মুস্কান 9ম শ্রেণীতে ফেল করার পর পড়াশোনা ছেড়ে দিয়েছিল। মুস্কানের জীবনে কোনো স্থিতিশীলতা ছিল না। তবুও সম্পর্ক শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই তারা বিয়ের কথা নিজেদের পরিবারকে জানায়, কিন্তু সেখানেই বাধা আসে। সৌরভের পরিবার একেবারেই এই বিয়েতে রাজি ছিল না। তারা কোনোভাবেই চায়নি যে এই বিয়ে হোক। 2016 সালের শেষ দিকে মুস্কান আর সৌরভ সিদ্ধান্ত নেয় তারা পালিয়ে বিয়ে করবে। তারা দুজনেই নিজেদের বাড়ি থেকে বেরিয়ে যায়, তারপর কোর্ট ম্যারেজ করে নেয়। কিন্তু বেশি দিন তারা লুকিয়ে থাকতে পারেনি। মাত্র 10 দিনের মধ্যেই পুলিশ তাদের খুঁজে বের করে। 2 পরিবারের পক্ষ থেকেই থানায় রিপোর্ট করা হয়েছিল। এরপর পরিবারের চাপে তারা আবার বাড়িতে ফিরে আসে। তবে পরিবারের সদস্যরা শেষ পর্যন্ত বিয়েটা মেনে নেয়। সৌভাগ্যক্রমে কিছুদিনের মধ্যেই সৌরভ মার্চেন্ট নেভিতে চাকরিও পেয়ে যায় এবং লন্ডনে চলে যায়। অন্যদিকে মুস্কান তার শ্বশুরবাড়িতে থাকতে শুরু করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, শ্বশুরবাড়িতে থাকাটা মুস্কানের জন্য মোটেও সহজ ছিল না। প্রায় 1 বছর কেটে গেলেও শ্বশুরবাড়ির কারোর সঙ্গে তার সম্পর্ক ভালোভাবে গড়ে উঠতে পারেনি। একটা অদ্ভুত চাপা অস্বস্তি, অবহেলা আর অপমানের অনুভূতি মুস্কানকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সৌরভ মার্চেন্ট নেভিতে কাজ করত,
যার কারণে তাকে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে হতো। বছরে মাত্র কয়েক মাস ছুটি পেত। এই কারণে সে তার স্ত্রীকেও সময় দিতে পারছিল না। শেষে মুস্কানের সাথে সবসময় থাকার জন্য সে মার্চেন্ট নেভির চাকরিটা ছেড়ে দিয়ে বাড়িতে বসে যায়। একদিকে পরিবার বিয়ের ব্যাপারে আগে থেকেই ক্ষুব্ধ ছিল, তার উপর চাকরি ছেড়ে বাড়িতে বসে থাকা, এতে তাদের রাগ আরও বেড়ে যায়। মুস্কানেরও শ্বশুর বাড়িতে থাকতে আর ভালো লাগছিল না। কোনো না কোনো বিষয়ে রোজই তাদের ঝগড়া লেগে থাকত। মুস্কান দেরি করে ঘুম থেকে উঠত, সংসারে কোনো কাজ করত না, নিজের ইচ্ছে মতো চলাফেরা করত। এই নিয়ে সৌরভেরও তার পরিবারের সদস্যদের সাথে তর্ক বিতর্ক হতো। বিষয়টা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় যে সৌরভ মুস্কানকে নিয়ে বাড়ি ছেড়ে ইন্দিরানগরে ভাড়া বাড়ি নিয়ে থাকতে শুরু করে। তারপর আসে 2019। সেই বছর মুস্কান আর সৌরভের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। তখন মুস্কানের কোল জুড়ে এক কন্যা সন্তানের জন্ম হয়। সৌরভ এতে খুব খুশি হয়েছিল, এক সুখী সংসারের স্বপ্ন দেখছিল। কিন্তু সেই একই বছরে এমন আর একটা ঘটনা ঘটে যা মুস্কানের জীবনকে এক নতুন দিকে নিয়ে যায়। 2019 সালে মুস্কানের স্কুলের পুরনো ব্যাচের বন্ধুদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়। এক বন্ধুর বিয়ের কারণে এই গ্রুপটা খোলা হয়েছিল, যেখানে মুস্কান তার পুরনো বন্ধুদের সাথে আবার কথা বলতে শুরু করে, যাদের সাথে সে প্রাইমারি আর সেকেন্ডারি স্কুলে পড়েছিল। এই গ্রুপের মাধ্যমেই তার যোগাযোগ হয় এক বিশেষ বন্ধু সাহিল শুক্লার সঙ্গে। সাহিল, যে মুস্কানের 8ম শ্রেণী পর্যন্ত সহপাঠী ছিল। ছোটবেলাতে তারা একে অপরকে ভালোবাসত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা আলাদা হয়ে যায়। স্কুল বদলে যায়, জীবনও এগিয়ে যায় এবং ধীরে ধীরে তারা একে অপরকে ভুলেও গিয়েছিল। কিন্তু ভাগ্য যেন তাদের আবারও এক করে দেওয়ার জন্য অপেক্ষা করছিল। 2019-এ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার পর থেকেই পুরনো বন্ধুরা আবার যোগাযোগ শুরু করে। তবে এই আলাপচারিতার মাঝে মুস্কান আর সাহিলের কথোপকথন একটু বেশি হতে থাকে। প্রথম দিকে সাহিল কেবলমাত্র একজন বন্ধুর মতোই মুস্কানের সাথে কথা বলছিল, কিন্তু মুস্কানের মনে যেন ভিন্ন কিছু অনুভূতির জন্ম নিচ্ছিল। সময় এভাবে এগোতে থাকে। হঠাৎই একটা ট্র্যাজেডি সাহিলের জীবনকে ওলটপালট করে দেয়। তার মা মারা যায়। সাহিল তার মায়ের সঙ্গে অসম্ভব ঘনিষ্ঠ ছিল। মাকে হারানোর যন্ত্রণা তাকে ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল করে দেয়। শোকে সে বিভ্রান্ত হয়ে যায়। সে অলৌকিক শক্তি, তন্ত্র মন্ত্র এসবের প্রতি অদ্ভুতভাবে আকৃষ্ট হতে থাকে। ধীরে ধীরে তার জীবন অন্ধকারে তলিয়ে যায়। সে নেশায় ডুবে যেতে থাকে। এই সময়ে মুস্কান আর সাহিলের কথা আরও বেশি করে হতে থাকে। সাহিল নিজেই তাকে বলে যে সে তার মায়ের আত্মার সঙ্গে কথা বলতে পারে। সাহিল বলতো সে তার মাকে দেখতেও পায়, যদিও সেটা হয়তো কেবল একটা মায়া, একটা ইলুশন ছিল। কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়েছিল মুস্কান। মুস্কান একটা ধূর্ত চাল চালল। সে স্ন্যাপচ্যাটে একটা ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করল, যেখানে সে সাহিলের মা সেজে তার সাথে কথা বলতে শুরু করল। এই অ্যাকাউন্ট থেকে মুস্কান নিজেকেই প্রশংসা করতে থাকল, এমনভাবে যেন সাহিলের মাই বলছে, সাহিল, মুস্কান তোমার জন্য একদম পারফেক্ট। আমি চাই তোমরা দুজনে বিয়ে করো, এতে আমার আত্মা শান্তি পাবে। সাহিল তো তার মাকে খুবই ভালোবাসত। এই কথাগুলো তাকে গভীরভাবে তাই প্রভাবিত করতে থাকে। সে সত্যিই বিশ্বাস করতে থাকে যে তার মাই চাইছে যে সে মুস্কানের সাথে ঘনিষ্ঠ হোক। এভাবে ধীরে ধীরে সাহিলের মনও মুস্কানের প্রতি দুর্বল হয়ে পড়ে। মুস্কানও সময়ের সঙ্গে সঙ্গে সাহিলের আরও কাছাকাছি চলে আসে। 2022 সালের মাঝামাঝি সময় মুস্কান নিজের অ্যাপার্টমেন্ট বদলে ফেলে। আর হয়তো কাকতালীয়ভাবেই নয়তো ইচ্ছাকৃতভাবেই নতুন যে অ্যাপার্টমেন্টে সে ওঠে
সেটার একদম কাছেই ছিল সাহিলের অ্যাপার্টমেন্ট। এখন তাদের ঘনিষ্ঠতা আর শুধু মানসিক ছিল না, তারা শারীরিকভাবেও কাছাকাছি চলে এসেছিল। মুস্কান মাঝে মাঝেই তার মেয়েকে নিজের বাপের বাড়িতে পাঠিয়ে দিত, বিশেষ করে ছুটির দিনে বা উইকেন্ডে। এই সময় সে একেবারে বাড়িতে একা থাকত। কিন্তু এই একাকিত্ব ছিল শুধু বাহ্যিক, কারণ তার সঙ্গে থাকত সাহিল। প্রতিবেশীদের মতে কিংবা যারা তাদের জানত, তাদের কথায় সাহিল প্রায় মুস্কানের অ্যাপার্টমেন্টে আসত। তারা একসঙ্গে খেত, একসঙ্গে থাকত, এমনকি রাতও একসঙ্গে কাটাত। তারা দুজনেই বিভিন্ন ধরনের নেশা করত। সাহিল তো আগে থেকেই নেশায় ডুবে থাকত, এবার মুস্কানও সেই অন্ধকার জগতেই পা বাড়াল। এদিকে সৌরভ কিন্তু ঘুণাক্ষরেও ভাবতে পারেনি তার ভালোবাসার মানুষ, তার স্ত্রী মুস্কান অন্য কারোর ছায়ায় হারিয়ে যাচ্ছে। মেয়ের জন্মের পর সংসারের দায়িত্ব বেড়ে যায়, তাই সৌরভ এক বন্ধুর সাহায্যে আবার লন্ডনে চলে যায়। সেখানে সে একটা বেকারিতে কাজ করত। এদিকে তার স্ত্রী মুস্কান আর মেয়ে ভাড়া বাড়িতে একাই থাকত। 2022-এ অ্যাপার্টমেন্ট চেঞ্জ করার পর মুস্কানের বাড়িতে সাহিলের যাতায়াত বেড়ে যায়। মুস্কানের অ্যাপার্টমেন্টের মালিক এই কীর্তিকলাপ কিন্তু সমস্তই জানতে পেরে গিয়েছিল, কারণ উনি নিজে চোখে বহুবার দেখেছে সাহিলকে সেখানে আসতে, এমনকি রাত কাটাতেও। উনি ভালোভাবেই জানতেন এটা মুস্কানের স্বামী নয়, কারণ মুস্কানের স্বামী সৌরভ, যাকে সে শিফট করবার সময় দেখেছিল, এই ছেলেটি সে নয়। মুস্কান একই সঙ্গে দ্বৈত জীবন চালাচ্ছিল, একদিকে সৌরভের স্ত্রী আর অন্যদিকে সাহিলের প্রেমিকা। মুস্কানের অ্যাপার্টমেন্টের মালিক পুরো বিষয়টা কিন্তু লক্ষ্য রাখছিলেন, তাই যখন সৌরভ ছুটিতে বাড়ি আসে তখন তার সাথে দেখা করে তাকে পুরো ঘটনাটা জানিয়ে দেয়। তাকে পরিষ্কার জানায় যে তোমার অনুপস্থিতিতে তোমার স্ত্রী প্রতিদিন অন্য একটি ছেলের সাথে সময় কাটায়। এ কথা শুনে সৌরভ তো হতভম্ব হয়ে যায়। অ্যাপার্টমেন্টের মালিক মুস্কানকে একেবারেই পছন্দ করত না, কারণ একদিন রাতে তিনি দেখেছিলেন মুস্কানের ছোট্ট মেয়েটা ঘরে একা একা বসে ভীষণ কাঁদছিল, কিন্তু কেউই মেয়েটাকে শান্ত করতে আসছিল না। তখন ওই ভদ্রলোক মেয়েটি কেন কাঁদছে দেখার জন্য ঘরের ভিতরে ঢোকে, আর সেখানে তিনি যা দেখেন তাতে তার রাগ ফেটে পড়া স্বাভাবিকই ছিল। সে সাহিল আর মুস্কানকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। এটা দেখে সে আর চুপ থাকতে পারেনি। তৎক্ষণাৎই মুস্কানকে জানায় যে সৌরভকে এক্ষুনি সে ফোন করে সব জানিয়ে দেবে। মুস্কান বহুবার তাকে অনুরোধ করেছিল যে আমার স্বামীকে কিছু বলবেন না, কিন্তু এই বিশ্বাসঘাতকতা এই পর্যায়ে পৌঁছেছিল যে ওই ভদ্রলোক আর চুপ থাকতে পারেনি। সৌরভ যখন ছুটিতে বাড়ি আসে সৌরভকে সব কথা জানাতে বাধ্য হয়। সৌরভ এ সমস্ত কথা শুনে রাগে দুঃখে দিশেহারা হয়ে যায় যে মুস্কানের জন্য সে নিজের কেরিয়ার, নিজের পরিবার সব কিছু ছেড়েছিল, নিজের সুখ শান্তি সন্তান সব ছেড়ে দিয়ে বিদেশে পড়েছিল, কিন্তু বিনিময় সে কি পেল? বিশ্বাসঘাতকতা, লজ্জা, অপমান। সে সিদ্ধান্ত নেয় এই সম্পর্কে থাকার আর কোনো মানে নেই। যে স্ত্রী নিজের স্বামীকে এভাবে ঠকাতে পারে তার সঙ্গে কোন স্বামী থাকতে চাইবে? সৌরভ তাই ডিভোর্সের জন্য কেস ফাইল করে। বেগতিক দেখে মুস্কান তখন সৌরভের কাছে ক্ষমা চায়, প্রতিজ্ঞা করে যে ভবিষ্যতে সে আর কখনো এরকম কিছু করবে না। সৌরভ তখন তার ছোট্ট মেয়ের মুখ চেয়ে মুস্কানকে ক্ষমা করে দেয় এবং ডিভোর্সের সিদ্ধান্ত বাতিল করে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করে। সে ভাবে হয়তো মুস্কান সত্যিই বদলে যাবে, কিন্তু সত্যিটা ছিল একেবারে ভিন্ন। যখনই সৌরভ আবার লন্ডনে ফিরে যায় মুস্কান আবারও সেই পুরনো পথেই ফিরে যায়। এবার তার আর কোনো ভয় ছিল না। সে জানত সৌরভ বছরের একবারের বেশি দেশে আসে না। সে যখন খুশি সাহিলের সঙ্গে যা ইচ্ছে তাই করতে পারবে। এমনকি সেটা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছিল
যে পাড়ার প্রতিবেশী প্রত্যেকেই তাদের এই সম্পর্ক জানতে পেরে গিয়েছিল। স্বভাবতই যখন কোনো স্ত্রী পরকীয়া সম্পর্কে থাকে তখন তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে তার স্বামী। সেটাই হয়েছিল সৌরভের ক্ষেত্রে। মুস্কান আর সাহিল জানত যতদিন সৌরভ বেঁচে থাকবে ততদিন তাদের পথের কাঁটা দূর হবে না। তাই 2024 সালের নভেম্বরের দিকেই তারা সৌরভকে শেষ করার পরিকল্পনা করতে শুরু করে। এক নিষ্পাপ প্রাণ কেড়ে নেওয়ার পরিকল্পনা। সাহিল মুস্কানকে বুঝিয়েছিল যে তার স্বামী বেঁচে থাকলে তারা আর এইভাবে মেলামেশা করতে পারবে না। আর মুস্কানেরও নেশার প্রতি এত আসক্তি হয়ে গিয়েছিল যে সে সাহিলের কথায় রাজিও হয়ে যায়। সাহিল আর মুস্কান প্রথমে ঠিক করেছিল যে তারা সৌরভকে মেরে ফেলে তার মৃতদেহ মাটিতে পুঁতে দেবে, যাতে কেউ কোনোদিনও জানতে না পারে। মুস্কান ভালোভাবেই জানত সৌরভ তার পরিবারের সঙ্গে যোগাযোগ খুব কমই রাখে, এমনকি তার পরিবারের লোকজনও সৌরভের খুব একটা খোঁজ নেয় না। তাই যদি সে হঠাৎ নিখোঁজও হয়ে যায় কেউ সন্দেহ করবে না। অন্যদিকে মুস্কানও অনায়াসেই তার নিজের পরিবারকে মিথ্যে বলতে পারবে। কিন্তু কিভাবে হত্যা করবে, কিভাবে লাশ গুম করবে, এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। এই জন্য সাহিল আর মুস্কান তাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলা শুরু করে। তারা সরাসরি জিজ্ঞাসা করতে পারেনি, তাই একটা চালাকি করে। তারা হোয়াটসঅ্যাপে বন্ধুদের গ্রুপে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করতে থাকে। প্রথমে বলে, পূজার কিছু জিনিসপত্র আছে, কোথায় পুঁতে ফেলা যায়? বন্ধুরা পুরো প্রক্রিয়ায় বলে দিল। তারপর আবার একদিন জিজ্ঞাসা করলো, একটু বড় জিনিস হলে তাহলে কত বড় গর্ত খুঁড়তে হবে? শেষমেশ প্রশ্নটা করে 100 কেজি দেহ পুঁততে কত বড় গর্ত লাগবে। এই প্রশ্নে বন্ধুরাও হতভম্ব হয়। তারা জানতে চায় এসব কথা মুস্কান কেন জানতে চাইছে। তখন মুস্কান সতর্ক হয়ে যায় আর এই পরিকল্পনা বাদ দিয়ে নতুন উপায় খুঁজতে শুরু করে। এই সময় তারা ইন্টারনেটে ঘুমের ওষুধ সম্পর্কে সার্চ করতে থাকে। ইতিমধ্যে 2025 ফেব্রুয়ারি মাসে সৌরভ মুস্কানকে ফোন করে জানায় সে ছুটিতে বাড়ি আসছে। তাদের মেয়ে আর মুস্কান দুজনেরই জন্মদিন একসাথে পালন করবে, হোলিও খেলবে। মুস্কান সঙ্গে সঙ্গে সাহিলকে খবর দেয়। দুজনেই ভাবে এটাই পারফেক্ট সময়। তারপরই মুস্কান ঘুমের ওষুধ জোগাড় করতে থাকে এবং এখানেও সে একটা চালাকি করে। মেরাঠেরই ব্রহ্মপুরীর এক ডাক্তারের ক্লিনিকে সে যায়। সেখানে গিয়ে ডাক্তারকে বলে, আমার খুব অস্থিরতা হয়, অস্বস্তি লাগে, আজব আজব ভাবনা আসে, কাজেও মন বসে না, রাতের পর রাত ঘুম হয় না। ডাক্তার ওর কথা শুনে প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে দেয়, বলে মেডিকেল স্টোর থেকে কিনে নিতে। মুস্কান প্রেসক্রিপশন হাতে বাড়ি ফিরে আসে। তারপর আবারও ইন্টারনেটে ঘুমের ওষুধ খুঁজতে থাকে। এরই মধ্যে একটা ওষুধের নাম সে নিজেই প্রেসক্রিপশনে ডাক্তারের হাতের লেখা অনুকরণ করে লিখে নেয়। তারপর মেডিকেল স্টোরে গিয়ে সব ওষুধ কিনে নেয়, যার মধ্যে ওই ঘুমের ওষুধও ছিল। মেডিকেল স্টোরের কর্মচারীরাও কোনো সন্দেহ করেনি, কারণ ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী তারা ওষুধ দিয়েছিল। 24 ফেব্রুয়ারি সৌরভের লন্ডন থেকে ভারতে আসার কথা। তাই 22 ফেব্রুয়ারিতেই মুস্কান সৌরভকে মারার সমস্ত জোগাড় যন্ত্র করে ফেলে। মুস্কান মেরাটেরই সারদা রোডে গিয়ে দুটো বড় বড় ছুরি কেনে 800 টাকায়, এমন ছুরি যা দিয়ে সহজেই কাউকে হত্যা করা সম্ভব। মুস্কান এত বড় ছুরি কিনছে দেখে দোকানদারেরও সন্দেহ হয়। সে কৌতূহলী হয়ে জিজ্ঞাসাও করে, এত বড় ছুরি কিসের জন্য দরকার? মুস্কান মুখে হাসি এনে উত্তর দেয়, চিকেন কাটার জন্যই সে এত বড় ছুরি কিনছে। 2025 24 ফেব্রুয়ারি সৌরভ ছুটিতে লন্ডন থেকে ভারতে আসে। 25 ফেব্রুয়ারি মুস্কানের জন্মদিন পালন হয়। এদিকে মুস্কান আর সাহিলের পরিকল্পনা ছিল মুস্কানের জন্মদিনের দিনই, অর্থাৎ 25 ফেব্রুয়ারি সৌরভকে শেষ করা হবে। পার্টির সময় মুস্কান ড্রিঙ্কসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে সৌরভকে খেতে দেয়, কিন্তু সৌরভ সেদিন সেটা খায় না। তাই সেদিন তাদের পরিকল্পনা ব্যর্থ হয়।
এরপর 28শে ফেব্রুয়ারি ওরা তাদের মেয়ের জন্মদিন খুব ধুমধাম করে পালন করেছিল। মুস্কান এমনিতে কোনোদিনই বাড়িতে রান্না করতো না, অনলাইনে খাবার অর্ডার করে আনত। কিছু প্রতিবেশী মিডিয়াকে জানিয়েছিল যে দিনে 5-6 বার ফুড ডেলিভারি আসত। সৌরভ যখন লন্ডন থেকে ছুটিতে আসত তখন সে রোজ সন্ধ্যাবেলা নিজের বাড়িতে যেত আর সেখান থেকে রাতের খাবার নিয়ে আসত। ভাড়া বাড়িতে দিনের বেলা বাইরে থেকে অর্ডার করা খাবার খেলেও রাতে সে বাড়ির খাবারই খেত। এই সময় আবার তাদের মেয়ের স্কুলে পরীক্ষাও চলছিল। মুস্কান আর সাহিল এবার 3রা মার্চের দিনটা বেছে নেয়। এই 3রা মার্চ ছিল সেই দিন যেদিন সৌরভকে তার পরিবার আর তার পাড়ার মানুষেরা শেষবারের মতো জীবিত অবস্থায় দেখেছিল। সেদিনও মেয়ের পরীক্ষা ছিল। মুস্কান তাকে স্কুলে নিয়ে যায়। পরীক্ষার পর মেয়েকে তারপরে তার বাপের বাড়িতে রেখে আসে। যদিও এটা তার স্বাভাবিক রুটিন ছিল, প্রায় মুস্কান মেয়েকে বাপের বাড়িতে রেখে আসত। দাদু দিদাই ওর দেখাশোনা করত। কিন্তু এইবার যখন মুস্কান মেয়েকে বাপের বাড়িতে নিয়ে এলেন তখন তার বাবা মা কিছুটা আশ্চর্যই হলেন। তারা জিজ্ঞাসা করলেন, মেয়ের তো পরীক্ষা চলছে, তুমি এ সময় ওকে এখানে রেখে যাচ্ছ কেন? মুস্কান তখন বলে যে সে সৌরভের সাথে সিমলায় বেড়াতে যাচ্ছে, স্কুলে সব ব্যবস্থা করে রেখেছে, পরে এসে পরীক্ষা দিয়ে দেবে। মুস্কান অন্তত নিজের পরিবারকে এইটুকু জানিয়েছিল যে তারা বেড়াতে যাচ্ছে, কিন্তু সৌরভ তার পরিবারকে কিছুই বলেনি। 4 মার্চ সেদিন সন্ধ্যায় সৌরভের মা রান্না করে খাবার প্যাক করে সৌরভের অপেক্ষায় বসেছিলেন। ছেলে এসে খাবার নিয়ে যাবে, কিন্তু সেই ছেলে আর কখনোই আসেনি। ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও সৌরভ এলো না। তখন তার মা ফোন করলেন, কিন্তু কেউ ফোন ধরল না। এর কিছুক্ষণ পরে সৌরভ তার বড় ভাইকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানায়, আজ আমি খাবার নিতে আসতে পারবো না, বাইরে আছি। এইভাবে 4 মার্চও কেটে যায়। 5 মার্চ থেকে এক অদ্ভুত ব্যাপার শুরু হয়। সৌরভ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সিমলার পাহাড়, হোটেলের ছবি এই সমস্ত পোস্ট করতে থাকে, যেন সে সিমলায় ঘুরছে। প্রথমে সৌরভের বা মুস্কানের দুজনের পরিবারের কারুরই কোনো রকম সন্দেহ হয়নি। সবাই ভেবেছে দুজনেই আনন্দে সময় কাটাচ্ছে। সৌরভ তো অনেকদিন পর বিদেশ থেকে ফিরেছে, তাই একসাথে ঘুরতে গেছে। কিন্তু সৌরভের কিছু অদ্ভুত আচরণ তার পরিবারের কিন্তু চোখ এড়ায়নি। সৌরভ তার ভাই বোনদের সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করছিল, টেক্সটে জবাব দিচ্ছিল, কিন্তু কখনোই ফোন করতো না। যখন তাকে হোলিতে তার ছোট বোন বাড়িতে আসতে বলে, সে তখন মনে করিয়ে দেয়, আমি এখন বাইরে, কিভাবে আসব? কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, সে যত ছবি পোস্ট করত তাতে তার নিজের বা মুস্কানের কোনো ছবিই ছিল না, শুধু পাহাড়, হোটেল, প্রকৃতি এ সমস্ত কিছু। সাধারণত মানুষ বেড়াতে গিয়ে নিজের ছবি দেয়, কিন্তু সৌরভ তা করছিল না। আরও সন্দেহজনক, কেউ ফোন করলে সে কখনোই রিসিভ করতো না। আসলে কেউই তো জানতো না সৌরভের হয়ে তার ফোন দিয়ে এ সব কিছুই করছিল মুস্কান। সৌরভের পরিবারের সদস্যদের মনে প্রশ্ন জাগে, সত্যিই কি সে সিমলায় আছে নাকি অন্য কিছু চলছে? হোয়াটসঅ্যাপে যে ছবিগুলো, সেগুলো কি সত্যি নাকি ধোঁকা? প্রত্যেকটা মেসেজ, ফোন কল না ধরা একটা সন্দেহজনক পরিস্থিতি তৈরি করে। সৌরভ শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করে মানুষকে রিপ্লাই দিচ্ছিল। যাই হোক, এই সব কিছুর মধ্যে ধীরে ধীরে বেশ কিছুদিন কেটে যায়। ওরা ঘুরতে বেরিয়েছিল 5 মার্চ। 17 মার্চ মুস্কান তার মাকে ফোন করে, বলে যে সৌরভের টাকা ফুরিয়ে গিয়েছে। যদিও তাদের কাছে সৌরভের এটিএম কার্ড ছিল, কিন্তু তা কাজ করছে না। অ্যাকাউন্টে প্রায় 6 লাখ টাকা রয়েছে, তা সত্ত্বেও সৌরভের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাচ্ছে না। এখন তারা কি করবে?
এ কথা শুনে মুস্কানের মা একটু অবাক হলেন। তিনি বললেন, সৌরভ তো তোমার সঙ্গেই ঘুরছে, তাহলে তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো? সরাসরি ওকেই জিজ্ঞাসা করো না। মায়ের কথায় মুস্কান যেন একটু আশাহত হয়, তারপরে ফোন কেটে দেয়। সেই দিনই অর্থাৎ 17 মার্চ রাত প্রায় 10টা নাগাদ মুস্কান মেরাটে তাদের ভাড়া বাড়িতে ফিরে আসে। পরের দিন অর্থাৎ 18 মার্চ দুপুরবেলা 12টা নাগাদ মুস্কান তার মাকে ভিডিও কল করে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, সৌরভকে তার পরিবারের লোক মানে তার বোন, জামাইবাবু, বড় ভাই সবাই মিলে মেরে ফেলেছে। হঠাৎ মুস্কানের এই ধরনের কথা শুনে তার বাবা মা অবাকই হয়ে যান। বলেন যে তুমি আমাদের বাড়ি চলে এসো, তারপর আমরা দেখছি যে কি করা যায়। তারা ভালোই বুঝতে পারছিলেন যে এর মধ্যে কিছু একটা তো গন্ডগোল আছে। বিকেল 4টে নাগাদ মুস্কান তার বাপের বাড়িতে পৌঁছয়। মুস্কান এবার তার বাবা মাকে একটা গল্প শোনায়। এটা ছিল 3রা মার্চের মধ্যরাতের কথা। তাদের ভাড়া বাড়িতে সৌরভের বোন, জামাইবাবু আর বড় ভাই এসেছিল। তখন ওরা দুজনেই ঘুমোচ্ছিল। যখন ওরা এসে দরজায় নক করে, সৌরভ উঠে দরজা খোলে। দরজা খোলা মাত্রই তারা সৌরভের সাথে ঝগড়া মারামারি শুরু করে দেয়। বাড়িতে হট্টগোল শুনে মুস্কানেরও ঘুম ভেঙে যায় এবং কি হয়েছে সেটা দেখতে যায়। তার চোখের সামনেই সৌরভের পরিবারের লোকজন তাকে মেরে ফেলে। তারপর তারাই তাকে নিয়ে সিমলায় চলে যায় আর সেখানে সৌরভের ফোন থেকে ফটো পোস্ট করায়, স্ট্যাটাস দেয়, যেন সে জীবিত আর সুস্থ আছে বলে মনে হয়। মুস্কানের কিছুই করার ছিল না, সে অসহায় ছিল, কারণ তারা সবসময় তাকে পাহারা দিত, পিছনে দাঁড়িয়ে থাকত। মুস্কান খুব ভয় পেয়ে গিয়েছিল, যদি ওরা তারও একই পরিণতি করে তাহলে তাদের এই ছোট্ট মেয়েটার কি হবে। কিন্তু এই গল্প শুনে প্রথমে মুস্কানের বাবা মা বিশ্বাসই হয়নি। যদি সত্যি সৌরভের পরিবারের লোকজন তাকে মেরে ফেলে থাকে, তাহলে মুস্কান চুপ করেছিল কেন? সে কেন তাদের থামানোর চেষ্টা করেনি? কিন্তু এই প্রশ্নের কোনো উত্তরই মুস্কানের কাছে ছিল না। এরপর মুস্কানের বাবা মা ওকে নিয়ে পুলিশের কাছে যায়। মুস্কান প্রথমে তার বাবা মাকে যে গল্প বলেছিল সে সব কিছুই পুলিশের কাছে বলে। কিন্তু মুস্কানের বাবা মায়ের মতো পুলিশেরও এই কথাগুলো কেমন অদ্ভুত, অবাস্তব, মিথ্যে বলে মনে হয়। তারপর তারা যখন মুস্কানকে বেশ কঠোরভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে, মুস্কান ভয় পেয়ে যায় এবং সব সত্যি কথা পুলিশকে বলে দেয়। আসল ঘটনাটা যেটা ঘটেছিল সেটা ছিল এই রকম। আমি তো আপনাদের আগেই বলেছিলাম, 3রা মার্চের দিনটি মুস্কান আর সাহিল সৌরভকে শেষ করে দেওয়ার জন্য ঠিক করেছিল। ওই দিনটা বেছে নেওয়ার বিশেষ কারণও ছিল, কারণ পরিকল্পনা অনুযায়ী 3রা মার্চ মেয়ের পরীক্ষার পর মেয়েকে তার দাদুর বাড়ি অর্থাৎ মুস্কানের বাপের বাড়িতে রেখে আসবেও। বাড়িতে থাকবে শুধু মুস্কান আর সৌরভ একা। কথা ছিল যে মুস্কান যদি কোনোভাবে ঘুমের ওষুধ সৌরভকে খাইয়ে দিতে পারে, তবে সে সঙ্গে সঙ্গে সাহিলকে ফোন করে ডেকে নেবে। এদিকে 3রা মার্চ সন্ধ্যায় রোজকার মতো সৌরভ তার বাবা মায়ের সাথে দেখা করতে যায়। সৌরভের মা ওর জন্য তার প্রিয় কোফতা রান্না করেছিলেন। সৌরভ খুশি মনে সে খাবার নিয়ে রাত প্রায় 9:30টার সময় বাড়ি ফেরে। সৌরভ খুব খুশি মনে তার প্রিয় কোফতার বাক্স মুস্কানের হাতে তুলে দেয়। সে হাসি মুখে বলে, এগুলো গরম করে আনো, আমরা একসঙ্গে খাবো। মুস্কান খাবার গরম করতে চলে যায়। তারপর সেই কোফতার সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সে আগে সৌরভের প্লেটে খাবার পরিবেশন করে আর সৌরভকে খেতে দেয়। রাত 11:30টায় সৌরভ সেই খাবার খেয়েছিল। খাবার কিছুক্ষণের মধ্যেই প্রায় 12টার দিকে সৌরভের চোখ ঘুমে ভারী হয়ে আসে। মুস্কান লক্ষ্য করে সে ধীরে ধীরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ছে। মুস্কান এবার ফোন করে সাহিলকে এবং বাড়িতে ডাকে। রাত 1টার সময় সাহিল মুস্কানের বাড়িতে আসে এবং ঠিক তাদের পরিকল্পনা অনুযায়ী মুস্কান সেই ছুরিগুলো বের করে আনে
যা সে আগেই কিনে রেখেছিল। সেই ছুরি সে সাহিলের হাতে তুলে দেয় এবং বলে, তুমি ওকে মারো। কিন্তু সাহিল পিছু হটে যায়। সে মুস্কানকে বলে, তুমি নিজে হাতে ওকে মারো। এক মুহূর্তের জন্য মুস্কান কিন্তু দ্বিধায় পড়ে যায়, তার হাত কাঁপতে থাকে। সে কি পারবে? তখন সাহিল তার হাত ধরে এবং একসঙ্গে তারা ছুরিটা তুলে নেয় আর সৌরভের বুকের ওপর ৩-৪ বার আঘাত করে। যদি সৌরভ চিৎকার করে, তাই তারা আগেই ঘরের কুলার চালিয়ে দিয়েছিল, যাতে চিৎকার করলেও তার আওয়াজ চাপা পড়ে যায়। মুহূর্তের মধ্যেই ঘরের ভিতরে রক্তের স্রোত বয়ে যায় আর সৌরভের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এদিকে যখন সৌরভের মৃত্যু হয়, তখন তারা বুঝতে পারছিল না যে তার দেহ লুকোনোর জন্য কি করবে, কারণ ড্রামের ভেতরে লাশ লুকোনোর যে ঘটনাটি এখন সবাই জানছে, সেটি তখনও তাদের মাথায় আসেনি। যাই হোক, সৌরভ মারা যাবার পর সাহিল আর মুস্কান প্রথমে তার মৃতদেহ টেনে বাথরুমে নিয়ে যায়। সেখানে তারা সৌরভের শরীরের 4টে টুকরো করে, তার মাথা শরীর থেকে আলাদা করে, 2টো হাত কবজি থেকে বিচ্ছিন্ন করে। এরপর সাহিল সৌরভের মাথা আর হাতগুলো একটা প্লাস্টিকে মুড়ে একটা ব্যাগে ভরে, যা মুস্কান আগে থেকেই কিনে রেখেছিল, আর সৌরভের দেহের বাকি অংশ বিছানার নিচে বক্সে ঢুকিয়ে দেয়। মুস্কান আগেই অনলাইন থেকে 10 কিলো ব্লিচিং পাউডার এনে রেখেছিল, তাই দিয়ে ওরা পুরো বাড়ি পরিষ্কার করে। তারপর সাহিল সেই ব্যাগটা নিয়ে চলে যায়, যাতে সৌরভের মাথা আর হাতগুলো ছিল। তখন রাত প্রায় 3টে বেজে গেছে। সৌরভের মৃত শরীরের বাকি অংশ নিয়ে বাড়িতে একা ছিল মুস্কান। মুস্কানের ভয় লাগতে শুরু করে। সে তখন আবার সাহিলকে ফোন করে। সাহিল তখন তাকে তার বাড়িতে চলে আসতে বলে। বাকি রাত তারা দুজনে একসঙ্গে সাহিলের বাড়িতেই থাকে এবং ওই রাতেই তারা প্ল্যান করে যে সৌরভের শরীরকে একটা ড্রামে ভরে সরিয়ে দেবে। পরের দিন অর্থাৎ 4 মার্চ সকালে প্রায় 9টার সময় মুস্কান ঘুম থেকে ওঠে এবং একটা ই-রিক্সা নিয়ে মেরাঠেরই সারদা মার্কেটে ঘন্টা ঘরের কাছে গিয়ে জিনিসপত্র কেনে আলাদা আলাদা দোকান থেকে, যাতে কেউ তাকে সন্দেহ না করে। কোনো রকম দরদাম না করে 1100 টাকা সে একটা ড্রাম কেনে। তারপর কয়েক বস্তা সিমেন্ট বালি নিয়ে বাড়ি ফিরে আসে। এরপর তারা সৌরভের শরীরের কাটা অংশগুলো ড্রামে ভরে সিমেন্ট বালি দিয়ে সিল করে দেয়। তারপর ড্রামটা তারা ঘরেই রেখে দেয়। তাদের পরিকল্পনা একদম ঠিকঠাক মতোই এগোচ্ছিল। তারপর পরের দিন অর্থাৎ 5ই মার্চ তারা ক্যাব বুক করে সিমলায় ঘুরতে বেরিয়ে যায়। ভাড়া বাড়িতে যত টাকা ছিল মুস্কান সে সবই নিয়ে নেয়, যা প্রায় 80 থেকে 84 হাজার টাকা হবে। সেখানে তারা বিভিন্ন হোটেলে থাকে। মুস্কান যাওয়ার সময় সৌরভের মোবাইল ফোনটাও নিয়ে নেয়, যার মাধ্যমে সে ফটো পোস্ট করতে থাকে, স্ট্যাটাস দিত, পরিবারের সাথে চ্যাট করত। কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী তারা সেখানে গিয়ে একটা মন্দিরে বিয়েও করেছিল। তারপর সেখানে তারা হোলি সেলিব্রেট করে, সাহিলের জন্মদিন পালন করে। তাদের এই ভাবনাও ছিল যে যতদিন না সিমেন্টটা শুকোবে তারা ততদিন বাড়ির বাইরেই থাকবে আর ঘুরবে। এদিকে তাদের টাকা পুরোপুরি শেষ হয়ে যাওয়ায় 17ই মার্চ তারা মেরঠে ফিরে আসতে বাধ্য হয়। যখন তারা বাড়ি ফিরে আসে, দেখে ড্রামটা সিমেন্ট পুরোপুরি শক্ত হয়ে গেছে। তারপর তারা 4 জন কুলি ডেকে নিয়ে এসে ঠিক করে ড্রামটাকে বাইরে ফেলে দেবে। কিন্তু সমস্যা হলো, ওই কুলিরা একসঙ্গে চেষ্টা করার পরও ড্রামটাকে তুলতে পারছিল না, কারণ এটা ভীষণ ভারী হয়ে গিয়েছিল। মুস্কান এবার দিশেহারা হয়ে পড়ে। সে ভালোই বুঝতে পারে যে চাইলেও এই ঘটনাকে কিন্তু সে বেশি দিন ঢাকতে পারবে না, আর এই ড্রামটাকে সরানো আর কোনো উপায়ও পাচ্ছিল না। আর তারপরেই 18ই মার্চ তার নাটক শুরু হয়ে যায়। সে নিজের বাড়িতে ভিডিও কল করে, চিৎকার করে বলতে থাকে যে সৌরভকে তার পরিবার মেরে ফেলেছে। পরবর্তীকালে মুস্কান পুলিশের কাছে স্বীকার করেছে যে পুরো কাণ্ডটা ঘটানোর সময় সে এবং সাহিল দুজনেই নেশা করেছিল।
কারণ সুস্থ অবস্থায় তার পক্ষে কাজ করা সম্ভব ছিল না। এই হৃদয় বিদারক নির্মম ঘটনাটা জানার পর থেকে আমার শুধু একটাই কথা মনে হয়েছে, মানুষ এতটা নির্মম কিভাবে হতে পারে। একজন স্ত্রী নিজের স্বেচ্ছাচারিতা উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য, নেশা করার জন্য নিজের সরল নিরপরাধ স্বামীর জীবন কিভাবে শেষ করে দিতে পারে, যার টাকাতেই সে এই উচ্ছৃঙ্খল জীবনযাপন করছিল। একবারও নিজের ছোট্ট মেয়েটার কথাও মনে পড়েনি। মানুষের কেমন অগ্রগতি। আপনাদের কি মনে হয় অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটিতে একটা লাইক করবেন। তাতে আমি জানবো যে আমার পরিশ্রম আপনাদের পছন্দ হয়েছে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।